A very good morning to all of you. Today we are going to know about ভারতীয় জাতীয় আন্দোলনে নারীদের ভূমিকা. It means the women participation in Indian national movement. Okay? উপস্থাপনায় it is very important topic for various competitive exams like TPSC, CTET, TET1, TET2 like that. Okay? It is also important for all other competitive exams. So let's start. আমরা কি কি আন্দোলন নিয়ে পড়ব দেখি। বঙ্গভঙ্গ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন এবং তেভাগ আন্দোলন। স্পেশালি এই কয়েকটা আন্দোলনের মধ্যে ওমেন্স পার্টিসিপেশন নিয়ে আলোচনা করব। এছাড়াও আরেকটা আন্দোলন আছে, সেটা হলো কি সশস্ত্র আন্দোলন। ঠিক আছে, এটা লাস্টে আমরা দেখে নেব একটু। তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কত সালে হয়েছিল? 1905 সালে শুরু হয়েছিল, 1911 সাল পর্যন্ত সেটা চলেছিল। এই আন্দোলনে যেসব বিদেশী নারীরা বা মহিলারা যোগদান করেছিলেন তারা দেখি কারা কারা। সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, লীলাবতী মিত্র, কুমুদিনী মিত্র, কুমুদিনী বসু, শোভালা আচার্য, নির্মলা সরকার, গিরিজা সুন্দরী দেবী প্রমুখ। তারপরে অসহযোগ আন্দোলন আমরা জানি শুরু হয়েছিল 1920 সালে এবং সেটা 1922 সালে শেষ হয়ে গিয়েছিল। কারণ 1922 সালে একটা বিশেষ ঘটনা ঘটে যার কারণে গান্ধীজি আন্দোলনকে উইথড্র করেনি। সেটা ছিল কি চৌরি চোরা আন্দোলন, যে জায়গায় নাকি জনগণ হিংস্র হয়ে গিয়েছিল। আর অসহযোগ আন্দোলনের অন্যতম স্লোগানই ছিল কি অহিংসা। ঠিক আছে, এখানে কোনো হিংসা মারামারি কাটাকাটি হবে না, জাস্ট আমরা অহিংসভাবে আন্দোলন চালিয়ে দেব। কিন্তু ওই জায়গায় যে পুলিশ স্টেশনের মধ্যে অ্যাটাক করা হয়েছিল সেই ঘটনাটা ছিল কি চৌরিচোরা ঘটনা। চৌরিচোরা ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি এই অসহযোগ আন্দোলনটাকে কি করে নেয়? উইথড্র করেনি। তাই 1922 সালে অসহযোগ আন্দোলনের সমাপ্তি ঘটে। তো এই আন্দোলনে যে যে বিদেশি মহিলারা যোগদান করেছিলেন বা ভূমিকা পালন করেছিলেন তারা কারা দেখি। তারা হলো সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী, কমলা নেহেরু, নেলি সেনগুপ্ত, বাই আম্মান, আশালতা সেন, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায়, হেমপ্রভা মজুমদার, এনি বেসান্ত প্রমুখ উল্লেখযোগ্য। ঠিক আছে, তারপরে আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে এবং সেটা শেষ হয়ে গিয়েছিল কত সালে? 1934 সালে। এই আন্দোলনে যোগদানকারী বিশেষ মহিলারা হলেন সরোজিনী নাইডু, কমলা নেহেরু, স্বরূপ রানী, উর্মিবালা পারিয়ান, সুষমা পাতিল, কস্তুরবা গান্ধী, লীলা নাগ, অমৃত কাউর প্রমুখ। ওকে, আর আমরা জানি কিন্তু কস্তুরবা গান্ধী কে ছিলেন, দেখে নিও কে ছিলেন। তারপরে ভারত ছাড় আন্দোলন বিশেষ একটা গুরুত্বপূর্ণ আন্দোলন, সেই আন্দোলনটা হয়েছিল 1942 সালে। এই আন্দোলনকে আবার বলা হয় কি আন্দোলন? 42-এর আন্দোলন। আবার এটাকে বলা হয় আগস্ট আন্দোলন। ক্লিয়ার? কারণ এটা আগস্ট মাসেই শুরু হয়েছিল, 9 আগস্ট। তো দেখি এই আন্দোলনে কারা কারা কোন কোন বিদেশি মহিলারা ছিলেন। সুচেতা কৃপালিনী, অরুণা আসফ আলী, উষা মেহতা, কনকলতা বড়ুয়া, মাতঙ্গিনী হাজরা, ভোগেশ্বরী ফুকুননি, নন্দিতা কৃপালিনী, রানীচন্দ, এলো দত্ত, সুনিতা সেন, মায়া ঘোষ, লাবণ্য প্রভাব দত্ত প্রমুখ। তারপর তেভাগ আন্দোলন হয়েছিল কত সালে? 1946 সালে। এই একই সালে আবার নৌবিদ্রোহ হয়েছিল। সে আন্দোলনে কারা কারা বা কোন কোন বিদেশি মহিলারা যোগদান করেছিলেন বা বিশেষ ভূমিকা রেখেছিলেন তারা হলেন জলপাইগুড়ির বুড়িমা, দিনাজপুরের জয়মণি, দীপশ্বরী, শিখা বর্মন, সুদীপা সেন, মেদিনীপুরের বিমলা মণ্ডল, কাকদ্বীপের উত্তমী, বাতাসী প্রমুখ। ওকে, এই যে বিদেশি মহিলাদের নাম তোমরা কিছু কিছু মনে রাখতে পারো, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমরা জানিও কিছু কিছু ইম্পর্টেন্ট নাম, যেমন সরোজিনী নাইডু, এনি বেসান্ত, অরুণা আসফ আলী ইত্যাদি। ওকে, এটা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো যদি তোমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। তো আমরা প্রথম স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন দেখে দিই। তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের এই আরেকটা নাম হলো কি স্বদেশী আন্দোলন, যেটা শুরু হয়েছিল কত সালে? 1905 খ্রিস্টাব্দে। ওকে, বঙ্গভঙ্গ। ঠিক আছে, বঙ্গভঙ্গ, এটা ভঙ্গ হবে আদি, ভঙ্গ মানে বাংলাকে ভাগ করো, বঙ্গভঙ্গ। ওকে,
তো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দেবী লক্ষ্মীকে রূপক হিসেবে ব্যবহার করা হয়। তো বঙ্গভঙ্গ আন্দোলনের যে প্রতীক বা রূপক সেটা কে ছিল? দেবী লক্ষ্মী। ওকে, এর অর্থ ছিল কি? মায়ের কৌটা। দেবী লক্ষ্মী কথার অর্থ কি? মায়ের কৌটা। যে সকল নারীরা ধরো সাহসের কাজ করত, বড় সাহসের কাজ করত, দুঃসাহসিক কোনো কাজ করতো, তাদের উপাধি দেওয়া হতো কি? বঙ্গলক্ষ্মী। তাদের কি উপাধি দেওয়া হতো? বঙ্গলক্ষ্মী। যেসব মহিলারা বা নারীরা কোনো সাহসীমূলক কাজ করত তাদেরকে বঙ্গলক্ষ্মী উপাধি দেওয়া হতো। স্বদেশী জিনিসপত্র ব্যবহারের জন্য 1906 খ্রিস্টাব্দে সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার স্থাপন করেন। কে? সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মী ভাণ্ডার স্থাপন করেন কত সালে? 1906 খ্রিস্টাব্দে। তারপরে দেখি, বঙ্গভঙ্গের যুগে দেবেন্দ্রনাথ ঠাকুরের কন্যা স্বর্ণকুমারী দেবী সখী সমিতি স্থাপন করেছিলেন। তো বঙ্গভঙ্গের যুগে দেবেন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা। উনার যে কন্যা সরলা সুন্দরী দেবী, উনি সখী সমিতি প্রতিষ্ঠা করেছিলেন। 1322 বঙ্গাব্দের 5 আশ্বিন কলকাতায় মেয়েদের প্রথম বড় সভা অনুষ্ঠিত হয়। তাহলে মেয়েদের প্রথম বড় সভা কোথায় অনুষ্ঠিত হয়? কলকাতায়। কত সালে? 1312 বঙ্গাব্দে 5ই আশ্বিন। ওকে, তারপরে দেখি, নাটোরের মহারানী গিরিবালা দেবীর ডাকে শ্রীমতী অবলা বসুর উদ্যোগে প্রায় 1000 মহিলা মেরি কার্পেন্টার হলে মিলিত হয়ে বঙ্গভঙ্গ বিরোধী প্রতিবাদ জানান। তো নাটোরের মহারানী ছিলেন কে? গিরিবালা দেবী। উনার ডাকে শ্রীমতী অবলা বসুর উদ্যোগে, উনি প্রথম উদ্যোগটা নিয়েছিলেন, তারপর উনার উদ্যোগে শ্রীমতী অবলা বসু উদ্যোগে অবলা বসু সারা দেন। তারপর অবলা বসুর উদ্যোগে প্রায় 1000 মহিলা ইন্সপায়ার হয়ে মেরি কার্পেন্টার হলে মিলিত হন। কিসের জন্য? বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। তারপরে দেখি, বঙ্গভঙ্গের ব্রত কথাটি লেখেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। তো কে লেখেন ব্রত কথাটি? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 1911 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে সরলা দেবী চৌধুরানীর উদ্যোগে গড়ে ওঠে ভারত স্ত্রী মণ্ডল। তো ভারত স্ত্রী মণ্ডল কত সালে গঠিত হয়? 1911 সালে। কত সালে? 1911 সালে। কে গঠন করেন? সরলা দেবী। কে? সরলা দেবী। তিনি কোন অধিবেশনে এটা এই উদ্যোগটা নেন? সেটা হলো কি? কংগ্রেসের এলাহাবাদ অধিবেশনে। ক্লিয়ার? আই হোপ ইউ আর ক্লিয়ার। সো ইফ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ দেন টেক এ স্ক্রিনশট। ওকে, নেক্সট স্লাইড। বঙ্গভঙ্গের কালে বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অপরাধে ননিবালা দেবী গ্রেফতার হন। ওকে, ননিবালা দেবী অনেক বিপ্লবীদের নিজের বাসস্থানে বা নিজে আশ্রয় দিয়েছিলেন, জায়গা করে আশ্রয় দিয়েছিলেন, যাতে বিপ্লবীরা নিজেদেরকে লুকিয়ে রাখতে পারে এবং বিপ্লব করতে পারে। ক্লিয়ার? তো ওই অপরাধে, এটা কিন্তু আমাদের দেশের জন্য অপরাধ নয়, ইট ইজ গুড ওয়ার্ক, বাট ইংরেজদের জন্য এটা অপরাধ ছিল। কারণ কেন? বিপ্লবীদের জায়গা দিয়েছে মানে কি? এটা অপরাধমূলক কাজ ওদের কাছে। তো এই অপরাধের শাস্তি হিসেবে ননিবালা দেবীকে গ্রেফতার করা হয়। তো এই ক্ষেত্রে কিন্তু ননিবালা দেবী একজন মহিলা এবং তিনি কিন্তু ভালো পরিমাণে অংশগ্রহণ করেছিলেন বিপ্লবীদের স্থান দিয়ে। তো কে ছিলেন এটি? ননিবালা দেবী। ক্লিয়ার? So let's go to know the women's participation on প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, মানে আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, মহিলারা যে আন্দোলনে যোগদান করেছিলেন তাদের ভূমিকা আমরা একটু দেখে নিই। গান্ধীজি দক্ষিণ আফ্রিকাতে সর্বপ্রথম নারীদের প্রকাশ্যে বিদ্রোহে সামিল করেন। আফ্রিকাতে। ওকে, দক্ষিণ আফ্রিকাতে। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতীয় রাজনীতিতে দুই বিখ্যাত বিদুষী মহিলা ছিলেন কে? শ্রীমতী এনি বেসান্ত এবং সরোজিনী নাইডু। উনাদের অবদান মানে না ভোলার মতো। ঠিক আছে, যেমন আমরা যদি পুরুষ গোষ্ঠীর কথা বলি তাহলে কিন্তু আমরা ডক্টর বি.আর. আম্বেদকর, তারপর মহাত্মা গান্ধীজি, তারপর জওহরলাল নেহেরু, যে মেন বডিগুলা, তারপরে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তো বলতেই হয়। ওদেরকে কিন্তু আমরা সবাই চিনি বা সবাই জানি। ঠিক আছে, নাম জানি কিন্তু। ঠিক আছে, অনেক পুরুষ বা অনেক শহীদ বা অনেক বীর পুরুষ বলাটা ভুল, বীর পুরুষ আমাদের দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, শহীদ হয়েছেন, বাট সবার কথা কিন্তু সবাই জানে না। বা অনেক এরকম আছে শহীদ বা মহাপুরুষ যাদের অস্তিত্ব কেউ খুঁজে পায়নি। ঠিক আছে, তো এই কি রকমভাবে মহিলারা যে আন্দোলন করেছেন ওদের মধ্যে কিন্তু অন্যতম দুইজনের নাম বিশেষভাবে ফুটে ওঠে। সেগুলো হলো কি? তারা হলেন শ্রীমতী এনি বেসান্ত
অবশ্যই বলতে ওনার কথা। তারপরে হলো সরোজিনী নাইডু। ওকে, সরোজিনী নাইডু 1916 খ্রিস্টাব্দে মাদ্রাজের RDRA ইন্ডিয়ান হোমরুলই গঠন করেন। ঠিক আছে, কত সালে হোমরুলি গঠন করেন? 1916 খ্রিস্টাব্দে। 1916 খ্রিস্টাব্দে RDRA ইন্ডিয়ান হোমরুলই গঠন করেন। ভারতীয় জাতীয় আন্দোলনকে সচল করেন কে? এনি বেসান্ত। ওকে, এই যে আমরা এই স্লাইডে যেটা পড়লাম 1916 খ্রিস্টাব্দে মাদ্রাসের RDRA ইন্ডিয়ান হোম রুল গঠন করে কে? গঠন করে এই যে পরের স্লাইডে দেখি, ভারতীয় জাতীয় আন্দোলনকে সচল রাখেন শ্রীমতী এনি বেসান্ত। মানে শ্রীমতী এনি বেসান্ত হোম রুল গঠন করে ভারতীয় জাতীয় আন্দোলনকে সচল রেখেছিল, মানে কন্টিনিউয়াসলি সেটাকে চালিয়ে গিয়েছিল। ক্লিয়ার? তারপরে 1917 খ্রিস্টাব্দে সরোজিনী নাইডুর উদ্যোগে তৈরি হয় উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তো উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? সরোজিনী নাইডু। কত সালে? 1917 খ্রিস্টাব্দে। এটি প্রতিষ্ঠা করেন লেডি মেরি বাই টাটা। এই যে উইমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, এটা কিন্তু উদ্যোগ নিয়েছিলেন সরোজিনী নাইডু, বাট গঠন করেছিলেন কিন্তু লেডি মেরি বাই টাটা। ওকে, উই ক্যান কানেক্ট ইট উইথ লাইক 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা আইনটা স্বাক্ষর করেন বা জারি করেন। বাট এটার জন্য আন্দোলন কে করেছিলেন? উদ্যোগটা কে নিয়েছিলেন? অবভিয়াসলি রাজা রামমোহন রায়। একইভাবে এখানে কিন্তু উদ্যোগ নিয়েছিলেন কি? সরোজিনী নাইডু কিন্তু উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু গঠন করেছিলেন লেডি মেরি বাই টাটা। ওকে, 1925 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে নাইডু প্রথম মহিলা সভাপতি হিসেবে নিয়োগ হন বা নির্বাচিত হন। তো 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে, কোথাকার অধিবেশনে? কানপুর অধিবেশনে। কত সালে? 1925 খ্রিস্টাব্দে সরোজিনী নাইডু প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। মনে রাখার বিষয়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জায়গাটা। স্টার, ইউ গিভ 3 স্টার। 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের কানপুর অধিবেশনে কিন্তু সরোজিনী নাইডু প্রথম মহিলা সভাপতি হিসেবে নির্বাচিত হন। তারপরে 1931 খ্রিস্টাব্দে নাইডু লন্ডনের দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন। তাহলে 1921 আমরা জানি টোটাল 3টা গোলটেবিল বৈঠক হয়েছিল। তো দ্বিতীয় গোলটেবিল বৈঠকে মহিলাদের প্রতিনিধি হিসেবে সরোজিনী নাইডু 1931 সালে যোগদান করেন। 1942 খ্রিস্টাব্দে ভারতের আন্দোলনের সময় শুধু নাইডু কারাবরণ করেন এবং 1949 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। শুধু নাইডু না, সরোজিনী নাইডু হবে। ওকে, এখানে সরোজিনী নাইডু হবে, এটা শুধু নাইডু হয়েছে, এটা ভুল হয়েছে, সরোজিনী নাইডু। তো 1922 খ্রিস্টাব্দে যে ভারত ছাড়ো আন্দোলন, ওই আন্দোলনে কিন্তু তিনি কারাবরণ করেন এবং 1949 খ্রিস্টাব্দে ওনার মৃত্যু হয়। মধ্যলক্ষ্মী রেড্ডির সঙ্গে ভারতে মহিলা সমিতি গঠন করেন। ওকে, সরোজিনী নাইডু হবে। সরোজিনী নাইডু রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কি? দ্য গোল্ড ট্রেস হোল্ড অ্যান্ড দ্য ব্রোকেন উইংস। দ্য গোল্ড ট্রেস হোল্ড 1905 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং দ্য ব্রোকেন উইংস 1917 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই দুটো কাব্যগ্রন্থ কিন্তু সরোজিনী নাইডুর লেখা। ক্লিয়ার? এখন আমরা দেখব অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা। তারপরে আমরা নেক্সট ক্লাসে বাকি আন্দোলনগুলিতে নারীদের ভূমিকাগুলি দেখে নেব। ক্লিয়ার? তাহলে অসহযোগ আন্দোলনে দেখি। অসহযোগ আন্দোলনের সময় মথলক্ষ্মী রেড্ডি নারীদের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করেন। মথলক্ষ্মী রেড্ডি ছিলেন ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য। তো ভারতের প্রথম মহিলা আইনসভার সদস্য কে ছিলেন? মথলক্ষ্মী রেড্ডি। তিনি ছিলেন পেশায় চিকিৎসক। বাসন্তী দেবীর অনুপ্রেরণায় তিলক স্বরাজ তহবিলে মহিলারা ব্যাপকভাবে গয়না এবং টাকা দান করতে থাকেন। বাসন্তী দেবী ছিলেন আরেকজন মহিলা। ওনার অনুপ্রেরণায় যে তিলক স্বরাজ তহবিল ছিল, ঠিক আছে, তিলক স্বরাজ তহবিল, বালগঙ্গাধর তিলকের নাম অনুসারে যে তহবিল গঠন করা হয়েছিল, ওই তহবিলে মহিলারা ব্যাপকভাবে নিজেদের গয়না টাকা দান করেছিলেন। ক্লিয়ার? কার উদ্যোগে? বাসন্তী দেবীর অনুপ্রেরণায় বা বাসন্তী দেবীর উদ্যোগে। ক্লিয়ার?
তো আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাস আমরা আইন অমান্য আন্দোলন থেকে শুরু করব। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অল অফ ইউ। Best wishes for your upcoming exams. Do well, be well, do support, and once again, thanks a lot and take care of yourself. Thank you.